সম্প্রতি পাকিস্তানে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের আক্রমণের মাত্রা এবং কৌশলগত সক্ষমতা দুটি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। শুধু গত বছরই তারা 150-র বেশি হামলা চালিয়েছে, যার সর্বশেষ নজির এই ট্রেন ছিনতাই। কিন্তু এই বিএলএর কেন এই হঠাৎ উত্থান? নাকি এর কোনো দীর্ঘ ইতিহাস রয়েছে? কি চায় তারা? কারাই বা এই গোষ্ঠীটি পরিচালনা করছে? এইসব জানবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। 11 মার্চ পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি যারা ছিনতাই করেছিল, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী বলছে যে তারা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শেষ করেছে। এই অভিযানে 346 জন যাত্রীকে তারা উদ্ধার করেছে। কর্তৃপক্ষ জানায় সামরিক বাহিনী বেলুচিস্তান লিবারেশন আর্মির 33 জন হামলাকারীকে হত্যাও করেছে। প্রায় 400 জন যাত্রী নিয়ে ট্রেনটি সকালে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ছেড়ে যায়, কিন্তু ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে কোয়েটা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে কয়েকটি টানেলের কাছে এসে বিএলএ যোদ্ধারা সেটিকে থামিয়ে দেয়। পাকিস্তানের সামরিক মিডিয়া সংস্থা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর প্রধান জেনারেল আহমেদ শরীফ নিশ্চিত করেছেন যে এই ঘটনায় 27 জন বেসামরিক ব্যক্তি, যাদের মধ্যে ট্রেনের চালকও ছিলেন এবং অভিযানে অংশ নেওয়া একজন আধা সামরিক সেনাও নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জালাল চৌধুরী আল জাজিরাকে জানিয়েছেন যে হামলাকারীরা বেশ কয়েকজন যাত্রীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ হচ্ছে এই বেলুচিস্তান। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে এই প্রদেশ। এই প্রদেশটি 1948 সালে পাকিস্তানের অংশ হয়ে যায়, যা ছিল ভারত থেকে পাকিস্তানের আলাদা হওয়ার ঠিক 6 মাস পরের ঘটনা। এরপর থেকে এখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখা গেছে। 2023 সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের আনুমানিক 24 কোটি জনসংখ্যার মধ্যে বেলুচিস্তানে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। কয়লা, স্বর্ণ, তামা, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও এই প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল হিসেবে রয়ে গেছে। এই সম্পদগুলো থেকে ফেডারেল সরকার বিশাল পরিমাণে রাজস্ব আয় করে। এছাড়া বেলুচিস্তানে পাকিস্তানের অন্যতম প্রধান গভীর সমুদ্র বন্দর গোয়াদার অবস্থিত। এটি $6,200 কোটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC এর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যার লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা। তবে বেলুচ জাতীয়তাবাদীদের অভিযোগ, পাকিস্তান সরকার তাদের জনগণের উন্নতির দিকে তেমন কোনো মনোযোগ দেয়নি, বরং বেলুচিস্তানের সম্পদ তারা শোষণ করে গেছে। মূলত এই বঞ্চনার কারণেই সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। পাকিস্তান গঠনের পর 1947 সাল থেকে এখন পর্যন্ত বেলুচিস্তানে অন্তত 5টি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ ঘটেছে। সর্বশেষ বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল 2000 সালের শুরুর দিকে। প্রথমে লক্ষ্য ছিল প্রদেশের সম্পদের একটা বড় অংশ জনগণের জন্য নিশ্চিত করা, কিন্তু পরবর্তীতে এটি সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে রূপ নেয়। রাষ্ট্রের প্রতি বেলুচ জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের ফলে বিএলএ 1990 দশকের শেষ এবং 2000-এর শুরুর দিকে আত্মপ্রকাশ করে। বেলুচ প্রতিরোধ আন্দোলন নিয়ে গবেষণা করা বিশ্লেষকরা বলেন এই সংগঠনটি মূলত বালাচ মার্রির নেতৃত্বে গঠিত হয়েছিল। তিনি ছিলেন বেলুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব খান বখশের বংশধর। 2006 সালে পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফ সরকারের অধীনে প্রভাবশালী বেলুচ নেতা নওয়াব আকবর বুকতিকে হত্যা করা হয়। এরপর থেকে এই বিদ্রোহ আরও তীব্র হয়ে ওঠে। এরপর 2007 সালে বালাচ মার্রি নিহত হন এবং পাকিস্তান সরকার বিএলএ-কে নিষিদ্ধ ঘোষণা করে। পরে বালাচ মার্রির বাবা নওয়াব খায়ের বখশ মার্রি 2014 সালের ডিসেম্বর মাসে মারা যান। বছরের পর বছর ধরে বিএলএ নিজেকে সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তানের জন্য লড়াইরত একটি গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরিমিতপন্থী বেলুচ জাতীয়তাবাদী দলগুলো যেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে কথা বলে, সেখানে বিএলএ কখনোই মধ্যপন্থা অবলম্বন করেনি।
বেলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উপর গবেষণা করা বিশেষজ্ঞ মালিক সিরাজ আকবর বলেছেন, যদিও বিএলএর মূল লক্ষ্য স্বাধীন বেলুচিস্তান তৈরি করা, তবে এর নেতৃত্ব, কার্যক্রমের ভৌগোলিক বিস্তার এবং কৌশল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, আজকের বিএলএ আগের মতো মাররি উপজাতির অধীনে নেই। এখন এর নেতৃত্ব শিক্ষিত বেলুচদের হাতে, যারা একসময় অহিংস ছাত্র সংগঠন বেলুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য ছিলেন। বিএলএ পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, কারণ তারা মনে করত যে কেন্দ্রীয় সরকার বারবার এমন পদক্ষেপ নিচ্ছে যা বেলুচিস্তানের প্রকৃত রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। আকবর বলেন, শুরুতে বিএলএ একটি অত্যন্ত গোপন সংগঠন ছিল, তবে একটা বড় পরিবর্তন আসে যখন নেতৃত্ব মাররি উপজাতি থেকে উঠে আসা নেতাদের মধ্যে বদলি হয়ে মধ্যবিত্ত বেলুচ নেতাদের হাতে চলে যায়। আকবর বলেন, নতুন নেতৃত্ব মিডিয়ার সামনে নিজেদের শক্তি ও সামর্থ্য প্রকাশ করতে বেশি আগ্রহী ছিল। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন আসলাম বেলুচ, যাকে 2018 সালে হত্যা করা হয়। আরও সাম্প্রতিককালে বেলুচ ছাত্র সংগঠন বিএসও এর সাবেক নেতা বশির জায়েব। ইসলাম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিওপলিটিক্যাল ইনসাইটস এর প্রধান ফাহাদ নাবিল জানান, বর্তমানে বিএলএর নেতা বশির জায়েব বেলুচ এবং তিনি সম্ভবত জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের পেছনে ছিলেন। বশির জায়েব 40-এর কোঠার মাঝামাঝি বয়সী একজন মানুষ এবং বেলুচিস্তানের নুশকি জেলার বাসিন্দা তিনি, যা কোয়েটার দক্ষিণে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। তিনি কোয়েটার একটি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা অর্জন করেছেন। নাবিল আল জাজিরাকে বলেন, আফগানিস্তানের কান্দাহারে এক বোমা হামলায় আসলাম বেলুচ নিহত হওয়ার পর বিএলএ এর নেতৃত্ব বশির জায়েব বেলুচের হাতে চলে যায়। 2010 সালে বিএলএ তাদের আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেড চালু করে। এই বাহিনী কয়েক বছর নিষ্ক্রিয় থাকার পর 2018 সালে সক্রিয় হয়ে ওঠে, যখন আসলাম বেলুচ নিজের ছেলেকে বেলুচিস্তানের দাব্বালিন্দ শহরের চীন প্রকৌশলীদের টার্গেট করতে পাঠান। ওই হামলায় 3 জন চীনা নাগরিক সহ 5 জন আহত হয়। তবে আসলাম বেলুচের ছেলে ছাড়া আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ঘটনার পর বিএলএ চীনা নাগরিক ও তাদের স্থাপনাগুলোকে নিয়মিত টার্গেট করতে শুরু করে। 2018 সালের নভেম্বর মাসে আসলাম বেলুচের মৃত্যুর 1 মাস আগে এই গোষ্ঠী করাচিতে অবস্থিত চীনা কনসুলেটে হামলা চালায়। ওই হামলায় 4 জন নিহত হয়, যাদের মধ্যে 2 জন পুলিশ সদস্য ছিলেন। তবে কনসুলেটের চীনা কর্মকর্তারা নিরাপদেই ছিলেন। নিরাপত্তা বাহিনী 1 ঘন্টার মধ্যেই হামলাটিকে দমন করে এবং 3 জন হামলাকারীকেও হত্যা করে। তবে আকবর জানান, বিএলএর মজিদ ব্রিগেড বিশ্বজুড়ে আলোচনায় আসে 2022 সালে, যখন এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী শারি বেলুচ করাচি বিশ্ববিদ্যালয়ে চীনা নাগরিকদের টার্গেট করেন। ওই হামলায় অন্তত 4 জন নিহত হয়, যাদের মধ্যে 3 জন চীনা নাগরিক ছিলেন। 30 বছর বয়সী শারি একটি মিনি ভ্যানের সামনে নিজেকে বিস্ফোরিত করেন। মিনি ভ্যানটি বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে ছিল। নাবিল বলেন, যখন বশির জায়েব বিএলএতে নারী যোদ্ধাদের অন্তর্ভুক্ত করেন, তখন তার ডেপুটি হাম্মাল রেহান মজিদ ব্রিগেডের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন। রেহানও 40-এর কোঠার বয়সী একজন মানুষ এবং ধারণা করা হয় তিনি ভালোই শিক্ষিত। তিনি ইংরেজি, উর্দু ও পার্সি সহ একাধিক ভাষায় দক্ষ। নাবিলের মতে, পাকিস্তানের সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা, যিনি পরবর্তীতে বিদ্রোহী হয়ে ওঠেন, সেই রেহমান গুল বেলুচ বিএলএর সামরিক দক্ষতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। এই সাবেক সেনা কর্মকর্তাও 40-এর কোঠার শুরুতে রয়েছেন এবং তিনিও নুশকি জেলার বাসিন্দা। তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 2002 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। তবে 8 বছর পর তিনি সেনাবাহিনী ছেড়ে বিএলএতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নাবিল জানান, রেহমান গুল বেলুচ গোষ্ঠীর যুদ্ধ কৌশলগত দক্ষতা বাড়াতে অনেক সাহায্য করেছেন, যার ফলে তারা ছোটখাটো আক্রমণ থেকে শুরু করে বৃহৎ মাত্রার সামরিক অভিযানে অংশ নেওয়ার সক্ষমতা অর্জন করেছেন। পর্যবেক্ষকদের মতে বিএলএর সবচেয়ে বড় শক্তি হলো তরুণ ও শিক্ষিত যোদ্ধাদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষমতা। আকবর বলেন, তরুণ শিক্ষিত যোদ্ধাদের নিয়োগ করা এখন আর কোনো চ্যালেঞ্জ নয়, কারণ এই গোষ্ঠীর কার্যক্রম বিতর্কিত হওয়া সত্ত্বেও বেলুচ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি আরো বলেন, বিএলএ বেসামরিক নাগরিকদের হত্যা এবং নারী আত্মঘাতী হামলাকারীদের ব্যবহারের জন্য দায়ী হলেও এই ধরনের কৌশল খুব একটা সমালোচনার মুখে পড়েনি। বরং এর জনপ্রিয়তা তরুণ বেলুচদের মধ্যে আরো বেড়েছে, যাদের অনেকেই মনে করেন সশস্ত্র সংগ্রামী তাদের জাতির টিকে থাকার একমাত্র উপায়।
দ্য খোরাসান ডায়েরির গবেষক ইমতিয়াজ বেলুচ জানান, রাষ্ট্রের অযোগ্যতা বিএলের প্রতি মানুষের সহানুভূতি তৈরি করতে সাহায্য করেছে। রাষ্ট্রের কঠোর নীতিমালা, দুর্বল শাসন ব্যবস্থা, জবাবদিহিতার অভাব এবং গুমের মতো ঘটনা মিলিট্যান্টদের জন্য নিয়োগ কার্যক্রম সহজ করে তুলেছে। এর ফলে তারা আরও বেশি সমর্থক সংগ্রহ করতে পারছে। এমনকি পেশাদার আইটি বিশেষজ্ঞ, ডেটা বিশ্লেষক এবং অন্যান্য শিক্ষিত ব্যক্তিদেরও তাদের সঙ্গে যুক্ত করা যাচ্ছে। এতে তাদের প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে। বিএলের অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও বিশ্লেষকরা মনে করেন তারা বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, যেমন চাঁদাবাজি, চোরাচালান এবং মাদক ব্যবসা। পাকিস্তান সরকার দাবি করে যে ভারত বিএলএকে অর্থায়ন করে, তবে বিশ্লেষক আকবর বলেন, বছরের পর বছর আফগানিস্তানে থাকার পর এখন বেশিরভাগ বিএলএ নেতাই পাকিস্তানে রয়েছেন, তাই এইসব দাবি সরাসরি গ্রহণ করাটা কঠিন। তিনি বলেন, পাকিস্তান প্রায় প্রতিটি সমস্যার জন্যই ভারতকে দোষারোপ করে, এরকম একটা প্রবণতা তাদের আছে, তাই এসব দাবি কঠিন প্রমাণ ছাড়া গ্রহণ করাটাও কঠিন। যদি সরকার ভারতীয় সহায়তার সুস্পষ্ট প্রমাণ দিতে পারে, তাহলেই কেবলমাত্র এই অভিযোগগুলো ওজন পাবে। তবে যা স্পষ্ট তা হলো বিএলের একটি শক্তিশালী অর্থায়নকারী রয়েছে এবং তাদের যোদ্ধারা বিদ্রোহের জন্য অত্যন্ত পেশাদার প্রশিক্ষণ পেয়ে থাকে। ইসলামাবাদ ভিত্তিক গবেষক ইমতিয়াজ বেলুচ, যিনি দ্য খোরাসান ডায়েরিতে কাজ করেন, তিনি মনে করেন যে বেলুচিস্তানের বিশাল কয়লার খনিগুলো থেকে পাওয়া আয় বিএলের অন্যতম প্রধান অর্থনৈতিক উৎস। তিনি আরো বলেন, বেলুচ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অভিযানের কার্যকারিতা বেশ উল্লেখযোগ্য, কারণ তারা প্রচুর আমেরিকান অস্ত্র ব্যবহার করছে। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের সঙ্গে থাকা উন্মুক্ত সীমান্তের কারণে এই অস্ত্র সংগ্রহ করা তাদের জন্য অনেক সহজ হয়েছে। অন্যদিকে বিশ্লেষক ফাহাদ নাবিল মনে করেন যে বিএলের বেশিরভাগ নেতৃত্ব ইরান ও আফগানিস্তানে বসবাস করছে। এই গোষ্ঠী মাদক ব্যবসা থেকে শুরু করে মুক্তিপণের জন্য মানুষ অপহরণ পর্যন্ত বিভিন্ন অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে। তিনি আরো যোগ করেন, বিভিন্ন বেলুচ প্রবাসীরাও বিএলএকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। তাদের প্রশিক্ষণ ইরান, আফগানিস্তান এবং বেলুচিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হয়, আর অস্ত্র সংগ্রহ করা হয় ইরান ও আফগানিস্তানের কালোবাজার থেকে। পাশাপাশি আফগানিস্তানে ফেলে যাওয়া আমেরিকান অস্ত্রও তাদের কাছে পৌঁছায়। আকবর বলেন যে শাসন ব্যবস্থার ব্যর্থতা এবং অসন্তোষ বেলুচিস্তানের আঞ্চলিক সরকারের প্রতি বিএলের প্রভাব বাড়াতে সাহায্য করেছে। অনেকেই আঞ্চলিক সরকারকে ইসলামাবাদের প্রতি আরও বেশি বিশ্বস্ত বলে মনে করেন, বেলুচিস্তানের জনগণের প্রতি নয়, বিশেষ করে যখন তারা জোরপূর্বক গুমের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো অবস্থান নেয় না। মোহাম্মদ শোয়েব ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ এবং নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলেন যে এই গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বিএলএ সংবাদে থাকার এবং রাষ্ট্রযন্ত্রকে বিভিন্ন দিক থেকে ব্যস্ত রাখার কৌশলটা শিখে ফেলেছে। হামলা এবং যুদ্ধের সংখ্যা আমাদের জানিয়ে দেয় যে বিএলএর নিয়োগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এখন এটি আরও বেশি সম্পদ এবং কর্মী নিয়ে অপারেশন চালাতে পারছে। নাবিল বলেন যে বিএলএ তাদের প্রচারণা কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে অনেক পরিশীলিত করেছে এবং উল্লেখ করেন যে গোষ্ঠীটির মিডিয়া আউটলেট সশস্ত্র কার্যক্রমের সময়মতো আপডেট দেয় এবং সাহিত্য ও যুদ্ধের যেসব ভিডিও প্রকাশ করে তা সম্ভাব্য নিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই।